তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের কাছে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়টি আছে হিসাবের বইসমূহ, এটি খুব সহজ একটা নাম হলেও তোমরা কিন্তু ম্যাক্সিমাম এই অধ্যায়টি স্কিপ করে যাও, কিংবা তোমরা অনেকে ধরে নাও যে এই অধ্যায়টা খুব সোজা, আমরা বাসায় একটু চোখ বুলালেই আমাদের পরীক্ষা হলে গিয়ে ফাটাফাটি একটা রেজাল্ট করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই অধ্যায় থেকে আমাদের এইচএসসিতে অনেক ধরনের প্রশ্ন আছে এবং আমাদের এমসিকিউ এবং সৃজনশীল দুইটার প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে যথেষ্ট পরিমাণে থাকে। এবং আমাদের এই নেগলেন্সির কারণে, আমাদের এই ঝামেলার কারণে দেখা যাচ্ছে যে আমরা ঠিকমতো এই অধ্যায়টার উপর ফোকাস করতে পারি না। তো এই ফোকাস করতে না পারার কারণে ওই সৃজনশীলে আসা 2 থেকে 3টি প্রশ্ন আমাদের কিন্তু এখান থেকে স্কিপ হয়ে যায়, কিংবা আমাদের একটু ভুল ত্রুটি হয়, আর এমসিকিউ সেটা তো আমরা অ্যান্সারই করতে পারি না। তাই আমরা এই অধ্যায় সম্পর্কিত খুঁটিনাটি যা কিছু আছে সমস্ত কিছু আমরা এই অধ্যায়ে আমাদের এই প্লে লিস্টে আমরা দেখে ফেলবো। সো আজকে তোমাদের এই হিসাবের বইসমূহ অধ্যায়ের প্রথম পর্বের প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান হিসাবে বইসমূহ অধ্যায়ে যাবতীয় যা আছে সমস্ত কিছু আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়ালি তোমাদের সাথে আছি আমি, তোমাদের প্রিয় বুলবুল ভাইয়া। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। দীর্ঘ 5 বছর ধরে আমি একাডেমিক এবং অ্যাডমিশন লাইনে আছি, বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। এই আমার অভিজ্ঞতা এবং আমার নিজের জীবনের কিছু ঘটনা আমি তোমাদের সাথে এমনভাবে পড়াশোনার সাথে রিলেট করে দিব যাতে তোমাদের হিসাব বিজ্ঞানে অন্তত পিছনে ফিরে তাকাতে না হয়। তো চলো শুরু করা যাক। সো আমাদের যদি প্রথম পর্ব ক্লাসটা আমরা শুরু করি, আমাদের এই হিসাবের বইসমূহতে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস আগে জানতে হবে, যেরকম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। সো দুতরফা দাখিলা পদ্ধতি কি একটু দেখি। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনে 2 বা ততোধিক হিসাব খাত বিদ্যমান থাকে। তার মানে একটি লেনদেনে যদি আমার একাধিক হিসাব খাত থাকে, হিসাব খাত মানে একটা হিসাব থাকে। যেরকম যদি আপনাদেরকে একটু বলি যে আমি নগদে পণ্য বিক্রি করলাম, জাবেদা কি হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট, এবং বিক্রি করেছি যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই একটা লেনদেনে এই 2টা হিসাব আছে, একটা হচ্ছে নগদান ডেবিট হয়েছে আর একটা হচ্ছে বিক্রয় ক্রেডিট হয়েছে। এই ধরনের হিসাব খাত আমার থাকবে। এবং কয়টা হিসাব খাত থাকবে? 2 বা ততোধিক হিসাব খাত বিদ্যমান। তার মানে একের অধিক হিসাব খাত থাকবে, 2টিও হতে পারে, 3টিও হতে পারে, 4টিও হতে পারে। সো এটা আমাদের হচ্ছে 2 বা ততোধিক হিসাব খাত বিদ্যমান। প্রতিটি লেনদেনে কমপক্ষে 2টি পক্ষ থাকবে এবং এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। তার মানে আমার এখানে এই লেনদেনে এই এক পক্ষ সুবিধা প্রদান করতেছে, আরেক পক্ষ সুবিধা গ্রহণ করতেছে। সাধারণত সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট বলা হয়। সুবিধা গ্রহণকারী পক্ষ হচ্ছে আমরা কাদেরকে বলি? যারা ডেবিটে থাকে। অর্থাৎ আমার যে 2টা পক্ষ, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট 2টা পক্ষের মধ্যে আমার সাধারণত ডেবিট পক্ষ যারা থাকে তাদের আমরা বলি কি? সুবিধা গ্রহণকারী। ডেবিট পক্ষে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাম পক্ষ। সেটা কি? আমাদের বাম পক্ষ। আর সুবিধা প্রদানকারী পক্ষকে আমরা বলতেছি হচ্ছে ক্রেডিট। এই ক্রেডিটে আমার আরেকটা নাম হচ্ছে ডান পক্ষ। আমাদের এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে, ডান পক্ষ। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যাতে প্রতিটি লেনদেন যথাযথ হিসাবে দ্বৈত সত্তায়, এই দ্বৈত সত্তায় কথাটি আমরা একটু হাইলাইট করে ফেলবো। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা মানে হচ্ছে একটা লেনদেনে 2টা সত্তা থাকবে, একটা হচ্ছে নগদান সত্তা আর একটা হচ্ছে বিক্রয় সত্তা। দ্বৈত সত্তা লিপিবদ্ধ করা হয়, যার প্রতিটি ডেবিট দাখিলার জন্য সমপরিমাণ অর্থের ক্রেডিট দাখিলা হবে। তার মানে আমার যদি নগদে পণ্য বিক্রি করি 100 টাকা, তাহলে আমি এখানে ডেবিটের ঘরেও 100 টাকা লিখবো, ক্রেডিটের ঘরেও আমি 100 টাকা লিখবো। কখনো এরকম হবে না যে আমি ডেবিটে 100 টাকা লিখছি, ক্রেডিট আমি গিয়ে 50 টাকা লিখছি। অর্থাৎ লিখতে পারি, কিন্তু আমার ডেবিট এবং ক্রেডিট 2 পক্ষ সবসময় সমান হবে। অর্থাৎ আমার ডেবিটে যদি 100 টাকা থাকে, ক্রেডিটেও আমার দেখা যায় 2টা ক্রেডিট উপাদান থাকতে পারে বা হিসাব থাকতে পারে, সেই 2টা হিসাব মিলে আমার 100 টাকাই হইতে হবে। তার মানে ডেবিট এবং ক্রেডিট 2টা মিলে আমার
50 100 টাকা, দুইটা মিলে আমার 100 টাকা হইতে হচ্ছে। এটাই হচ্ছে আমার মূলত দুতরফা দাখিলা। এটাই আমার মূলত কি ভাইয়া? দুতরফা দাখিলা পদ্ধতি। তার মানে হচ্ছে যেই পদ্ধতিতে দুতরফা দুটি পক্ষ থাকে। দুতরফা মানে কি? দুতরফা মানে কি? দুটি পক্ষ থাকবে। দুতরফা মানে হচ্ছে দুটি পক্ষ থাকবে। দুতরফা মানে হচ্ছে আমার দুটি পক্ষ থাকবে। তার মানে একটা পক্ষ ডেবিট পাস আর একটা পক্ষ ক্রেডিট পাস হবে। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনে অবশ্যই কমপক্ষে দুটি পক্ষ থাকবে। অবশ্যই কমপক্ষে দুটি পক্ষ থাকবে। এক পক্ষকে আমরা বলতেছি হচ্ছে, এক পক্ষকে বলা হচ্ছে ডেবিট আর এক পক্ষকে বলা হচ্ছে ক্রেডিট। প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। প্রতিটি লেনদেনে কিসের পরিমাণ সমান হবে? ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ। যেটা মাত্র আপনাদেরকে ভাইয়া বললো যে আমার ডেবিট এবং ক্রেডিট সাইড মিলে আমাকে 100 টাকা হইতে হবে। ডেবিটেও যদি আমার 100 টাকা হয়, ক্রেডিট পাসও আমার 100 টাকাই হইতে হবে। যদি কোনো কারণে ডেবিট পাস এবং ক্রেডিট পাস আমার 100 টাকা না হয়, অঙ্ক ভুল। জাবেদার মূল নিয়মই হচ্ছে একটা, বা আমার দুতরফা দাখিলের মূল হিসাবই হচ্ছে একটা, উভয় পক্ষ একটা লেনদেনে আমার ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে প্রভাব ফেলবে, এবং এই উভয় পাশে প্রভাব ফেলার কারণে আমার উভয় পাশের টাকার পরিমাণ সমান হবে। যদি কখনো টাকার পরিমাণ সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার অঙ্কটা ভুল। ওকে, এবার আমরা আসি হচ্ছে হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ নিয়ে আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। মূলত আমাদের হিসাব সমীকরণটা আসছে হচ্ছে a = l + OE থেকে। মূলত আমাদের হিসাব সমীকরণ হচ্ছে a = OE থেকে। আমি আপনাদেরকে তাহলে একটু ব্যাখ্যা করি। আমাদের যখন পুরোন আমলে, প্রাচীন যুগে অথবা মধ্যযুগ থেকে যখন ব্যবসা শুরু হয়, সেই ব্যবসা থেকে আমাদেরকে বলা হইতো মালিক ব্যবসায় যা দিবে ব্যবসা তাই নিয়ে শুরু হবে। তখন কোনো দায় বা তখন কোনো এই ধরনের হিসাব আমাদের ছিল না। তার মানে হচ্ছে মালিক যদি তার ব্যবসায় 100 টাকা ইনভেস্ট করে, সেই 100 টাকাই হবে ব্যবসায় সম্পদ। ব্যবসায় অতিরিক্ত টাকা কোথা থেকে পাওয়া যায় না। কিন্তু অ্যাজ আমরা সবাই জানি, আমাদের দিন দিন ইনফ্লেশন হচ্ছে বা আমাদের ব্যবসায় আকার বড় হচ্ছে, আমরা ঝুঁকি নিতে কম পছন্দ করতেছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এক্সট্রা একটা পক্ষ এসে জড়িত হচ্ছে, যেটাকে আমরা বলি এল। তার মানে লায়াবিলিটিস। তার মানে আমি মালিক একলাই সব কিছু তার সম্পদে বা ব্যবসার জন্য দিবে না। মালিক কিছু টাকা সে ব্যাংক থেকে হতে পারে, পাওনাদার থেকে হতে পারে, কিছু টাকা লোনও নিতে পারে সে। তাহলে এই লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে আমার আসছে হচ্ছে একটা ব্যবসায়ের টোটাল সম্পদ। আমাদের প্রাইমারি কিন্তু যদি আমরা বলি, আমার হিসাব সমীকরণটা ছিল কিন্তু এইটা। প্রাইমারি যদি বলি, আমার প্রাইমারিতে হিসাব সমীকরণ ছিল হচ্ছে এইটা, a = OE। এরপর কালের ক্রমান্বয়ে আমার জিনিসটা দাঁড়াছে হচ্ছে, যেহেতু আমার এখন দায়ের আবির্ভাব হচ্ছে, তাহলে মালিক এবং দায় এই দুটো মিলে আমার একটা সম্পদ, অর্থাৎ ব্যবসায় যা ইনভেস্ট করব ব্যবসার সম্পদ, তাই হিসেবে দাঁড়াচ্ছে। সো আমাদের এখন a = l + OE, আমরা এই সমীকরণটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি। সো অ্যাজ আমরা সবাই জানি, A ফর কি? A ফর হচ্ছে অ্যাসেট, মানে হচ্ছে সম্পদ। L মানে কি? L মানে হচ্ছে লায়াবিলিটিস। আর OE মানে কি? OE মানে হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, বা আমরা এটাকে বলি হচ্ছে মালিকানা সত্ত্ব। লায়াবিলিটিস হচ্ছে দায়, আর ওনার্স ইকুইটি আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব। তো আমাদের সম্পদের মধ্যে অনেক কিছু থাকে, চলতি সম্পদ থাকে, এগুলো আমরা অনেক পরের হিসাব, এগুলো আমরা 9-10-এ পড়ে আসছি আর্থিক বিবরণীতে। এইগুলোতে ভাইয়া ক্লাসিফিকেশনসে যাচ্ছে না। আমাকে এ দ্বারা যে কোনো ধরনের সম্পত্তি আমার এই এর অন্তর্ভুক্ত হচ্ছে। যে কোনো ধরনের লায়াবিলিটিস হইতে পারে, যে কোনো ধরনের দায় হইতে পারে। আজকে স্বল্পমেয়াদী দায় হইতে পারে, দীর্ঘমেয়াদী দায় হইতে পারে। কখন একটা জিনিস আমরা যেরকম স্থায়ী সম্পদ বলি, অনেকে যে ভুল কাজটা করে বিভিন্ন গাইড দেখে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, যে স্থায়ী দায় নামে কিন্তু কোনো কিছু নাই। আমরা এটাকে বলবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। অনেকে যেরকম চলতি দায় বলে, চলতি দায়ও কারেক্ট, স্বল্পমেয়াদী দায় ইজ অলসো কারেক্ট। আপনাকে এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে কিছু অল্টারনেটিভ নাম, কিছু অল্টারনেটিভ জিনিসগুলো আপনাদের কিন্তু জানতে হবে।
তো আমাদের যে কোনো ধরনের দায় হোক, আজকে পাওনাদার হোক, আজকে ব্যাংক ঋণ হোক, আজকে দীর্ঘমেয়াদী কোনো ঋণ হোক, আজকে আমার অগ্রিম কোনো খরচ, আজকে আমার যদি অগ্রিম আয়, যে কোনো কিছু হোক, আমি এটা এল এর মধ্যে অন্তর্ভুক্ত করতেছি। আর মালিকানা সত্ত্ব বা ওইর মধ্যে আমার কিছু জিনিস এক্সট্রা আসতেছে, সেগুলো কি কি দেখেন। আমার সি, আর, ই এবং ডি, এই চারটা উপাদান আমার ও এর মধ্যে অন্তর্ভুক্ত। চারটা উপাদান কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ও এর মধ্যে অন্তর্ভুক্ত। এবার এই চারটা উপাদান আমাকে কি কি রিপ্রেজেন্ট করে একটু দেখেন। সবার আগে আসি হচ্ছে সিতে। সি মানে হচ্ছে ক্যাপিটাল। সি মানে কি? ক্যাপিটাল, অথবা এটাকে যদি বাংলায় বলি সেটা হচ্ছে মূলধন। মূলধন আমার মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। আর মানে কি? আর মানে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আয়। এই আয়ও আমার মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। ই মানে কি? এক্সপেন্সেস বা ব্যয় সমূহ। ই মানে কি? এক্সপেন্স অথবা ব্যয়। এই ব্যয়ও কিন্তু আমার মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে ড্রয়িং অথবা ড্রয়িংস, আমার উত্তোলন। এই উত্তোলনও কিন্তু আমার মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। আমি আশা করি ভাই আপনারা ইন্টারে পড়েন, উত্তোলন জিনিসগুলো কি এগুলো আপনাদেরকে এত ডিটেলস সহকারে ব্যাখ্যা করার কিছু নাই। সো ক্যাপিটাল কি হচ্ছে? ক্যাপিটাল হচ্ছে মূলধন। সো আমার মনে করেন যদি আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, আমার কাছে মালিকানা সত্ত্বে আছে 100 টাকা। সো আপনি যখন এখানে ক্যাপিটাল দিচ্ছেন, তো মানে আমার কাছে 100 টাকা আছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একজন মানুষ আমাকে এসে বা আমার একটা বন্ধু এসে আমাকে বললো যে নে তুই আরো 50 টাকা বা আরো কিছু, সে আমাকে মূলধন দিল, বা আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে আমি কি করলাম, আমার ব্যবসার মধ্যে ইনভেস্ট করলাম। তা আমি কি মূলধন ইনভেস্ট করেছি। তো আমি যদি মূলধন ইনভেস্ট করি, আমাকে একটু বলেন এই 100 টাকা কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। আমি যদি 50 টাকা ব্যবসায় দিই আরো, তাহলে এই 50 টাকা কি আমার যোগ হইতেছে না? তাহলে আমার এখন ব্যবসায় মালিকানা সত্ত্ব কত? 150 টাকা। এবার ব্যবসা দিয়ে তো আমার চলমান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হইতে পারে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে পারে, আজকে উৎপাদনকারী প্রতিষ্ঠান হইতে পারে। সো যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, এই প্রতিষ্ঠানে একটা আয় হয়। সো খুবই সিম্পলি ওয়েতে যদি চিন্তা করি যে আমার আয় হয়, তাহলে কি আমার ব্যবসায় কি আমার প্রফিটটা বাড়তেছে? তো প্রফিট যদি বাড়ে, ব্যবসায় যদি আমার আয় হয়, তাহলে কি ব্যবসায়ের প্রতি আমার মালিকানা সত্ত্বেও বাড়বে। সো আমি মনে করেন আরো 30 টাকা আয় হয়েছে, রেভিনিউ। সেই 30 টাকা আয় হওয়ার কারণে কি ব্যবসার প্রতি আমার দাবি বাড়ছে আরো। তাহলে ব্যবসাতে এখন কত টাকা পাবো? 180 টাকা আমি চিন্তা করতেছি। এখন আমার এই ব্যয়ও আছে কিছু, আজকে কর্মচারীদের বেতন হইতে পারে, আজকে ভাড়া হইতে পারে, বিদ্যুৎ বিল হইতে পারে, আমার বিভিন্ন ধরনের খরচ আছে। সো এই খরচগুলো যদি হয়, টাকাগুলো তো আমার পকেট থেকেই যাবে। সো আমি যদি আমার খরচগুলো দিয়ে দিই, আমার কি মালিকানা সত্ত্ব কমবে না? তো আমি যদি এক্সপেন্সেস ধরি, এক্সপেন্সেস মনে করেন 40 টাকা। সো এক্সপেন্সেসকে আমার মালিকানা সত্ত্বকে কমিয়ে দিচ্ছে, তার মানে এখন 140 টাকা আমার কাছে আছে। আর এইবার উত্তোলন করলাম, মনে করেন হুট করে আমার প্রিয়তমা আমাকে ফোন করে বললো, আমার স্ত্রী আমাকে ফোন করে বললো যে আচ্ছা বুলবুল, তুমি আসার সময় আমার জন্য কিছু টাকা নিয়ে এসো, বা আমার জন্য একটা গহনা বা একটা শাড়ি নিয়ে এসো। সো আমি কি করবো, যেহেতু ভাই উপর হাইকমান্ড থেকে অর্ডার আসছে, আমাকে এটা করতেই হবে। সো আমি এখানে কি করতেছি, আমি আমার ব্যবসা থেকে ক্যাশ টাকা বা ক্যাশ ক্যাপিটাল আমি নিয়ে গিয়ে তার জন্য একটা শাড়ি বা গহনা কিনতেছি। সো আমাকে বলেন, আমার কাছে যদি এখন আমি ক্যাশ বক্স থেকে টাকা যদি তুলে নিয়ে যাই, তাহলে আমার ক্যাশ বক্সে বা আমার ক্যাশ টাকা বাড়লো না কমলো? অবভিয়াসলি যেহেতু আমি উত্তোলন করে নিয়ে গেছি, আমার কাছে টাকা কমছে। তাই আমি বলতে পারি যদি আমাদের ড্রয়িংসও হয়, এই ড্রয়িংসে মনে করেন 20 টাকা, ড্রয়িংস হইলেও আমার মালিকানা সত্ত্ব কমবে, তাইলে আমার কাছে কত টাকা পাবো? আর 120 টাকা আমি ফাইনালি পাচ্ছি। এই 120 টাকাই হচ্ছে আমার ওই। তাহলে খুব সিম্পলি দেখেন, ক্যাপিটাল আমার কি মালিকানা সত্ত্বকে বাড়াচ্ছে, রেভিনিউ মালিকানা সত্ত্বকে বাড়াচ্ছে, এক্সপেন্সেস মালিকানা সত্ত্বকে কমাই দিচ্ছে, ড্রয়িংস বা উত্তোলন মালিকানা সত্ত্বকে কমাই দিচ্ছে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি রূপ? বলতে পারি না সি এর প্লাস চিহ্ন, আর এরও প্লাস চিহ্ন, এক্সপেন্স যেহেতু কমায় দেয় তাই এক্সপেন্সের চিহ্ন মাইনাস, ড্রয়িংসও যেহেতু কমায় দেয় ড্রয়িংসের চিহ্ন মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা এটা হচ্ছে কি মৌলিক, আমরা এটাকে কি বলবো, আমরা এটা হচ্ছে মূলত আমার মৌলিক উপাদান বা মৌলিক সমীকরণ। যদি আমি আজকে বলি যে তাহলে মৌলিক যদি সমীকরণ হয় আমার, একটু লক্ষ্য করবেন সবাই, যদি আমার এখানে মৌলিক সমীকরণ
যদি আমার মৌলিক সমীকরণ হয় a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে আমার বর্ধিত সমীকরণ কি ওই সি আর ই ডি সহ আসবে। তাহলে আমার বর্ধিত সমীকরণ কি দাঁড়াচ্ছে যে a ইজ ইকুয়াল টু এল, ওই কে আমি ভাঙাইতেছি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। কেন এগুলো প্লাস মাইনাস দিলাম? ওই যে আমার মালিকানা সত্ত্ব বাড়ায় কমায়। তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেটলি বর্ধিত উপাদান, সি ই ও এর বর্ধিত উপাদান হচ্ছে এগুলো। তাহলে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এই মৌলিক সমীকরণ কি a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, আর বর্ধিত সমীকরণ কি a ইজ ইকুয়াল টু সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে আমাকে একটা কথার উত্তর দেন, তাহলে মৌলিক উপাদানের উপাদান কয়টা? 3টা। আর যদি বলি বর্ধিত সমীকরণের উপাদান কয়টা? এখানে 4 5 6টা, এখানে উপাদান হচ্ছে 6টি। শেষ, এন্ড অফ ডিসকাশন। আমি আশা করি এই বর্ধিত কেন হ্রাস বৃদ্ধি কেন ঝামেলা এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো এবার কিছু সিম্পলি কথাবার্তায় আসি, এইগুলো তো আমাদের শেষ হয়ে গেল। সো আমরা যদি এবার একটু করি, দেখেন সম্পদ উত্তোলন এবং ব্যয় এগুলো কি সাধারণত কি হয়? এগুলো সাধারণত আমার ডেবিট হয়। আর দায় মূলধন আয় এগুলো সাধারণত আমার ক্রেডিট হচ্ছে। এইটুকু তো আমরা সবাই জানি যে আমাদের ডেবিট পাশে কি কি যায়? সম্পদ। ডেবিট পাশে আমার কি কি যাচ্ছে? সম্পদ, উত্তোলন এবং এক্সপেন্সেস। এই 3টা জিনিস তো আমার ডেবিট দিকে হয়। ক্রেডিট দিকে কি হয়? দায় মূলধন এবং আয়, এই 3টা জিনিস ক্রেডিট হয়। যদি কোনো কারণে এই সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে ডেবিটই হবে, বা সম্পত্তি উত্তোলন এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, এবং যদি হ্রাস পায় তাইলে হবে ক্রেডিট। দায় মূলধন এবং আয় যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে এটা ক্রেডিটই হবে, আর যদি হ্রাস পায় তাহলে সেটা হবে ডেবিট। আশা করি এই ডেবিট ক্রেডিটের সমস্ত ঝামেলা সমস্ত কিছু নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই একটা স্লাইড দেখলেই আমি আশা করি ইজিলি যে কেউ খুব তাদের পড়াশোনাকে রিলেট করতে পারবেন। মনে রাখবেন, আমি আমার লাইফে একটা জিনিস সবসময় দেখছি যে পড়াশোনার আমরা খুব বেশি ডিটেলস পড়ি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, অনেক কিছু এমনও পড়ি যেটা আমাদের লাগবে না। কিন্তু আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে ভাইয়া অ্যাকাউন্টিং ক্লাস হইতে হবে কম্প্যাক্ট ক্লাস, তার মানে যতটুকুর প্রয়োজন ঠিক ততটুকুর আমি আয়োজন করব, আমি এক্সট্রা কোনো কিছু এখানে পড়তে যাব না। ওকে, সো এবার আসি হচ্ছে হিসাবের চক্র। হিসাবের চক্রটা আমি ফার্স্টেই বলে দিই, এইটা আমাদের একটা মুখস্থ রাখতে হবে একটা। এটা অনেকেই আপনারা বুঝেন না, আপনারা এটা পাত্তাও দেন না, বাট এটা আমাদের একটা মুখস্থ রাখার মতো একটা জিনিস, মুখস্থ রাখতে হবে এটা। সো প্রথম ধাপ কি আসতেছে? লেনদেন ও অন্যান্য ঘটনা চিহ্নিতকরণ। এত ঝামেলা লাগবে না। প্রথমে হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, দ্বিতীয়টা কি আসতেছে? জাবেদাভুক্তকরণ, 3 নম্বরটা কি? খতিয়ান ভুক্তিকরণ, 4 নম্বর হচ্ছে রেওয়া মিল, 5 নম্বর সমন্বয় দাখিলা, 6 নম্বর সমন্বিত রেওয়া মিল, 7 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী, 8 নম্বর হচ্ছে সমাপনী দাখিলা, 9 নম্বর হচ্ছে সমাপনী রেওয়া মিল। একটা জিনিস আপনি একটু চিন্তা করেন, দেখেন ফার্স্টে কি? লেনদেন চিহ্নিতকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল। এবং এই জাবেদা আর রেওয়া মিল এই দুটো নিয়ে কিন্তু ফার্দার আলোচনা হয়েছে। কি? লেনদেন চিহ্নিতকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, সমন্বিত জাবেদা, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণী মাঝখান থেকে, এরপর সমাপনী জাবেদা, সমাপনী রেওয়া মিল। তার মানে আমার জাবেদা এবং রেওয়া মিলের 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে সাধারণ জাবেদা বা সাধারণ রেওয়া মিল, 2 নম্বর হচ্ছে সমন্বিত জাবেদা বা সমন্বিত রেওয়া মিল, 3 নম্বর হচ্ছে সমাপনী জাবেদা বা সমাপনী রেওয়া মিল। এই 2টা আইটেম আমাদের 3 ভাবে আমাদের হিসাব চক্রে চলে আসে। সাধারণ জাবেদা এবং রেওয়া মিল, সমন্বয় জাবেদা, এই যে যেমন সমন্বয় জাবেদা অথবা সমন্বয় রেওয়া মিল,
এরপরটা হচ্ছে সমাপনী জাবেদা বা সমাপনী রেওয়ামিল। তার মানে একটা জাবেদা বা আমার একটা এই 3 ভাবে চলে আসতেছে, এইটুক তো আমরা ক্লিয়ার, এইটুক বোঝার বা মুখস্থ করার কিছু নাই। এখান থেকে আমাদের 2-3টা জিনিস মনে রাখতে হবে। প্রথম, যে আমার একটা ঐচ্ছিক ধাপ আছে, আমার একটা কি আছে, আমার একটা ঐচ্ছিক ধাপ আছে যেটাকে আমরা বলি কার্যপত্র। সো এই কার্যপত্র যে আমার কাছে ঐচ্ছিক ধাপ, এই ঐচ্ছিক ধাপটা প্রস্তুত করা হয় কোন কোন ধাপ মিলে জানেন? মূলত আমাদের 4, 5, 6 ধাপ নিয়ে কার্যপত্র প্রস্তুত করা হয়। আমি ভাই আপনাদেরকে একটু সাইডে লিখে দিচ্ছি যে ধাপ 4, 5 এবং 6 নিয়ে কার্যপত্র প্রস্তুত করা হয়। যে আপনাকে বলা হয় যে হিসাব চক্রে কোন কোন ধাপ নিলে কার্যপত্র প্রস্তুত করা হয়, 4, 5 এবং 6 ধাপ নিয়ে। আর আরেকটা প্রশ্ন আসে যে আমাদের হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কি? আপনারা কি সবাই একটু বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে কোথাও যে ঐচ্ছিক ধাপ কোনটা? হ্যাঁ অবশ্যই, এই যে ঐচ্ছিক ধাপ লেখা আছে, ঐচ্ছিক ধাপ কোনটা? বিপরীত দাখিলা। তার মানে বিপরীত দাখিলা আমি চাইলেও দিতেও পারি বা নাও দিতে পারি, বিপরীত দাখিলা দেওয়া আমার বাধ্যতামূলক না। লাস্ট বাট দ্য ইম্পর্টেন্ট ওয়ান, যে আমাদের একটা ধাপ আছে যেটাকে আমরা বলি হচ্ছে পরিত্যাজ্য ধাপ। কি বলি সেটাকে? পরিত্যাজ্য ধাপ। আমাদের হিসাব চক্রে পরিত্যাজ্য ধাপ কোনটা জানেন? সেটা হইতেছে আমার ভুল সংশোধনী দাখিলা। ভুল সংশোধনী দাখিলা। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন, ভাইয়া ভুল সংশোধনী দাখিলা কেন পরিত্যাজ্য ধাপ? কারণ ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে আমার জাবেদা করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা আমি সাধারণত ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে সলভ আউট করে থাকি। কিন্তু আমাকে একজন হিসাব বিজ্ঞান হিসেবে যদি চিন্তা করি বা অ্যাকাউন্টেন্ট হিসেবে চিন্তা করি, আমাকে অলওয়েজ হিসাব বিজ্ঞান বলছে যে আপনি যখন কোনো একটা হিসাব রক্ষণে কাজ করবেন, আপনাকে বিন্দুমাত্র অসতর্ক হওয়া যাবে না। আপনি এমনভাবে হিসাবগুলো তৈরি করবেন যাতে আপনার প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খিকভাবে সঠিক এবং বিশুদ্ধ শুদ্ধ হয়। আমি কেন ভুল সংশোধনী দাখিলার সাপোর্ট নিতে যাব? আমি চিন্তা করবো ভুল সংশোধনী দাখিলা আমার হিসাব চক্রের মধ্যেই নাই। আমাকে এমনভাবে চিন্তা করতে হবে, ভুল হয়ে গেলে আমরা এখন কি করি, জাবেদা ভুল হয়ে গেছে, আরে এক লাইন দিয়ে কেটে আমি জাবেদাটা আরেকবার করি। আমাদের অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানে বা অ্যাকচুয়ালি হিসাব রক্ষণে এই ধরনের কোনো সিস্টেম নাই। ভুল হয়ে গেছে এন্ট্রিতে, ওকে আমি এটাকে ভুল সংশোধনী দাখিলা দিয়ে সঠিক করব। কিন্তু অলওয়েজ রিমেম্বার, আমাদের হিসাব বিজ্ঞান অলওয়েজ ডিসকারেজ করে যে না, ভুল সংশোধনী দাখিলা আমরা ব্যবহার করব না, আমরা ভুল করব না, আমরা সদা সচেতন থাকব, সদা সচেতন থেকে সদা ভালোভাবে আমরা হিসাব বিজ্ঞানের এই হিসাব রক্ষণের কাজগুলা করে যাব। তাই আমাদের বলা হয় যে হিসাব বিজ্ঞানের পরিত্যাজ্য ধাপ কি? ভুল সংশোধনী দাখিলা। এটাকে আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে। এখন প্রয়োজনের তাগিদে অনেক সময় করতে হয়, সেটা ভিন্ন কথা। সো আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা ভাইয়া? তাইলে হিসাব চক্রের ধাপ হচ্ছে 9টি। এবং কার্যপত্র কোন কোন ধাপ নিয়ে প্রস্তুত করতে হয়? এই 4, 5 এবং 6 নিয়ে কার্যপত্র প্রস্তুত করতে হয়। যদি আমাকে বলা হয় ঐচ্ছিক ধাপ কি? একটাই, বিপরীত দাখিলা। যদি বলা হয় পরিত্যাজ্য ধাপ কি? ভুল সংশোধনী দাখিলা। যদি আমাকে এটা প্রশ্ন করে যে জাবেদা কয় ভাবে হিসাব চক্রে আছে? 3 ভাবে আছে। সমন্বিত জাবেদা, সাধারণ জাবেদা, সমন্বিত জাবেদা, এরপর সমাপনী জাবেদা। রেওয়ামিল কয় ভাবে আছে? 3 ভাবে। রেওয়ামিল, সাধারণ রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল, সমাপনী পরবর্তী রেওয়ামিল। হিসাব চক্রে এই 9টা ধাপ আপনাকে সুন্দর মতো মুখস্থ রাখতে হবে। আর এই 3টা সাইড নোট দিয়েছি, 3টা সাইড নোট অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যদি কেউ এই ছকটা এভাবে কেউ একবার চোখ বুলায়, তার আর দ্বিতীয়বার কোথাও তাকাইতে হবে না। ইভেন আপনার আজকের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, আপনাদের এই পুরা ক্লাস প্লেলিস্টের যে ক্লাসগুলো থাকবে, এগুলো এমনভাবে আপনাদেরকে স্লাইডগুলো সাজানো হয়েছে, এমনভাবে আপনাদেরকে দেওয়া হবে যাতে আপনাদের বই খোলা না লাগে। আপনার এখান থেকেই পড়বেন, এখান থেকে আপনারা সব কিছু পাবেন, আপনাদের বই খোলার কোনো দরকারই নেই। ইভেন দো একটা এক্সেপশনাল আমরা কাজ করতে পারি, সেটা আমরা করবো ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে হিসাব চক্রের। সো আমাদের এইটা গেল। এবার আসতেছি আমাদের বিসমিল্লাহে, তার মানে হচ্ছে জাবেদায়। সো জাবেদার কিছু, প্রথমেই আমরা জাবেদার কিছু বিকল্প নাম দেখে নিব। কি দেখে নিব? জাবেদার কিছু বিকল্প নাম। হিসাবের প্রাথমিক বই বিকল্প নাম,
এরপর আমরা বলতে পারি দৈনিক হিসাবের বই, এটাও এটার বিকল্প নাম। এবার বলতে পারি সহকারী হিসাবের বই, এটাও বিকল্প নাম। এরপর আছে হচ্ছে কালানুক্রমিক বই, এটাও এর বিকল্প নাম। আপনারা এত বিকল্প নাম না যেটা সত্য কথা মুখস্থ করা লাগবে না, আপনি একটা নাম মুখস্থ করবেন, কি জানেন? বই। আপনারা খালি একটা নাম মুখস্থ করবেন, সেটা হচ্ছে বই। আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় এই বই ওয়ার্ডটা বিদ্যমান, প্রত্যেকটা জায়গায় এই বই শব্দটা বিদ্যমান। তার মানে আমি যদি কোনো কিছু নামে শেষে বই দেখি, সহকারী বই বাদে, সহকারী খতিয়ান বাদে আমি যে কোনো জায়গায় যদি বই দেখি, বই দেখা মানে এটা কার অপর নাম? জাবেদার অপর নাম। খুব সিম্পল, আমি এত কিছু নিয়ে প্রেশার নিতে যাব না। তো জাবেদার বিকল্প নাম যাই হোক, প্রত্যেকটা শেষে কি থাকবে? বিসমিল্লাহ বলে একটা বই লেখা থাকবে। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার হচ্ছে জাবেদা। তার মানে আমি, আপনারা যদি একটু ছকটা দেখেন, প্রবেশদ্বার একটু যদি ছকটা দেখেন, আমাদের লেনদেন চিহ্নিত করার পর প্রথম ধাপটা কি? জাবেদা। তার মানে জাবেদা দিয়ে শুরু করে কিন্তু এরপর খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়ামিল, বিপরীত দাখিলা। এটা তো ঐচ্ছিক ধাপ। তাহলে আমার যে এই 9টা ধাপ আসছে, বিসমিল্লাহ ধাপটা কই থেকে হয়েছে? জাবেদা থেকেই কিন্তু। হ্যাঁ, অনেকে বলবেন ভাই চিহ্নিত করুন, ওকে আমি তো চিহ্নিত করতেছি, আমি আইডেন্টিফাই করতেছি। ইটস এ নট এ প্রসেসিং অফ ওয়ার্কস। ঠিক আছে, আমার তো প্রসেসিং শুরু হচ্ছে না, আমার তো প্রসেস হচ্ছে না। প্রসেসটা কই থেকে হচ্ছে? জাবেদা থেকে। এই জাবেদা থেকেই বিসমিল্লাহ করা হয়েছে। অ্যাজ ইউজুয়ালি আমার এই প্রত্যেকটা জায়গায় আসছেই কই থেকে? জাবেদা থেকে। তাই প্রবেশদ্বার হচ্ছে জাবেদা। এরপর জাবেদা শব্দটি এসেছে হচ্ছে ফরাসি জার শব্দ থেকে। ফরাসি জার শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দিবস। যার অর্থ কি হচ্ছে? দিবস। তার মানে জাবেদা ওয়ার্ডটা আসছে ফরাসি জার শব্দ থেকে, যে ও ইউ আর, যা অর্থ হচ্ছে দিবস। আমরা এই জার থেকে মূলত জার্নাল শব্দটি উৎপত্তি। আপনাদের এই জাবেদা হচ্ছে এটা একদম বেসিক জ্ঞান, এটা আমরা আশা করি সবাই জানেন, এর হলে তো মাথা ব্যথার কিছু নাই। সো এবার আমরা পড়বো হচ্ছে জাবেদার কিছু শ্রেণী বিভাগ। আমি একটা জিনিস মনে করি, কোনো কিছু স্লাইড রেডি থাকার চেয়ে আমি যদি আপনার সাথে কমিউনিকেট করে এগুলা পড়াই, ইউ উইল গেট দ্য বেটার রেসপন্স। সো জাবেদা দেখেন, জাবেদা ইউজুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। সো আমি যদি একটু বলি, বিশেষ জাবেদা আবার কিছু প্রকারভেদ আছে। বিশেষ জাবেদা প্রকারভেদে প্রথমে আসতেছে হচ্ছে কি জানেন? ক্রয় জাবেদা। প্রথমে কি আসতেছে? ক্রয় জাবেদা। পরে কি আসতেছে জানেন? বিক্রয় জাবেদা আসতেছে। বিশেষ জাবেদার ক্ষেত্রে প্রথমেই আসতেছে ক্রয় জাবেদা, পরে আসতেছে বিক্রয় জাবেদা। 3 নম্বর আসতেছে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। 4 নম্বর আসছে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। 5 নম্বর আসতেছে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। 6 নম্বরে আসছে নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা কি ইজিলি এই 6টা, আমার কয়টা আছে দেখেন তো? বিশেষ জাবেদা 6টা। তাহলে মনে রাখবেন ভাইয়া, বিশেষ জাবেদা প্রকারভেদ কয়টি? বিশেষ জাবেদা প্রকারভেদ হচ্ছে এই 6টি: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এই 6টা হচ্ছে বিশেষ জাবেদা। আর এই এখন অনেকেই মনে ভাইয়া যে আমার এই 6টা বিশেষ জাবেদা মুখস্থ করতে গিয়ে ভাইয়া খবর হয়ে যায়, আমি তাহলে ভাইয়া এই যে সাধারণ জাবেদা, এই সাধারণ জাবেদা আমি কিভাবে মুখস্থ করব? একটা জিনিস ভাইয়া মনে রাখবেন, আমি এত ডিটেলসে আপনারা বলতে যাব না, মনে রাখবেন বিশেষ সাধারণ জাবেদা কি? সাধারণ জাবেদা হচ্ছে বিশেষ জাবেদা ব্যতীত বাকি সব। এটা আমার একটা নিনজা টেকনিক, যে ভাইয়া আমি বিশেষ জাবেদা মুখস্থ করব, কারণ আমার অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় হোক বা যাবতীয় দ্বিতীয় অধ্যায়ে বিশেষ করে আমার শুধু বিশেষ জাবেদা নিয়ে কাজ। তার মানে বিশেষ জাবেদা ব্যতীত আল্লাহর দুনিয়া যা থাকবে, আল্লাহর দুনিয়া যত জাবেদা থাকবে, সব কোন জাবেদার অন্তর্ভুক্ত হবে ভাইয়া? সাধারণ জাবেদার অন্তর্ভুক্ত হবে। কোন জাবেদার অন্তর্ভুক্ত হবে? সাধারণ জাবেদার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যদি শুধুমাত্র বিশেষ জাবেদাটা মুখস্থ করে ফেলি, এই বিশেষ জাবেদা মুখস্থ করলেই আমার বাকিগুলোই সাধারণ জাবেদা। তারপরে কিছু এক্সাম্পল হিসেবে লিখা দেই। প্রাথমিক দাখিলা,
প্রাথমিক দাখিলা, 2 নম্বর বলতে পারি সমাপনী দাখিলা, প্রাথমিক দাখিলা, 2 নম্বর কি সমাপনী দাখিলা, 3 নম্বর বলতে পারি ভুল সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, 4 নম্বর আমি বলতে পারি স্থানান্তরের দাখিলা, 4 নম্বরে বলতে পারি স্থানান্তরের দাখিলা, আরো অনেক দাখিলা আছে। সো আমরা মূলত এই মেইনলি এই 4টা দাখিলাই পড়ি। আরেকটা দাখিলা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হইতেছে 5 নাম্বার সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা আপনাদের মেইনলি কাজে লাগে কোথায় জানেন? কার্যপত্রে আপনাদের সমন্বয় দাখিলা কাজে লাগে। সো আমাদের কার্যপত্রের জন্য সমন্বয় দাখিলা ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ কার্যপত্র যখন ক্লাস পাবেন, ভিডিও দিব, তখন আপনারা এটা পেয়ে যাবেন। সো এই মেইনলি 5টা দাখিলা সম্পর্কেই আমরা সাধারণ জাবেদা বলি। তাহলে আমাকে দেখেন, বিশেষ জাবেদা ব্যতীত বাকি আল্লাহর দুনিয়া যা জাবেদা আছে, বাকি সবই কি সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। বাকি কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত? সবই সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এখন আপনাদের বই খোলা লাগবে না, আপনাদের এই একটা শর্টকাট ভাইয়া একটা হেল্প করে দিবে। দেখেন, তাহলে আমার এই পুরা 2য় অধ্যায় জুড়ে, অর্থাৎ আমাদের হিসাবের বইসমূহ জুড়ে আমার শুধুমাত্র এই বিশেষ জাবেদা নিয়েই কাজ। আমার শুধুমাত্র কোন জাবেদা নিয়ে কাজ? আমার শুধুমাত্র এই বিশেষ জাবেদা নিয়েই কাজ। আমার সাধারণ জাবেদার কোনো কাজ 2য় অধ্যায়ের ক্ষেত্রে বা হিসাবের বইসমূহ অধ্যায়ের ক্ষেত্রে কোনো কাজ নেই। ঠিক আছে? সো আমি এই বিশেষ জাবেদাগুলোর মধ্যে হালকা এক লাইনে ক্লাসিফিকেশনস আপনাকে লিখে দিচ্ছি। এর ফলে কি হবে জানেন? আপনার বইও খোলা লাগবে না, আপনি প্রথমেই বুঝে যাবেন। কি মনে রাখবেন? ক্রয় জাবেদা হচ্ছে ধারে পণ্য ক্রয় যদি করি তাহলে আমার ক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদা কি জানেন? যদি আমি ধারে পণ্য বিক্রয় করি। ক্রয় ফেরত জাবেদা কি জানেন? ধারে ক্রয়কৃত পণ্য যদি আমি ফেরত পাঠাই। বিক্রয় জাবেদা কি জানেন? হ্যাঁ, পেরে গেছেন। সেটা হচ্ছে ধারে বিক্রয়কৃত পণ্য, ধারে বিক্রয়কৃত পণ্য যদি আমি ফেরত পাঠাই। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা আমি এক বাক্যে লিখে দিই। আসলে সেটা হইতেছে এক কথায় নগদ প্রাপ্তি মানে নগদ টাকা আসছে, তার মানে নগদ আন্তঃপ্রবাহ। কি প্রবাহ? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। আর নগদ প্রদান মানে কি জানেন? নগদ বহিঃপ্রবাহ। নগদ প্রদান মানে কি? নগদ বহিঃপ্রবাহ। তার মানে আমি যদি একটা সারক সংক্ষেপ আপনাকে বলি, তার মানে হচ্ছে ক্রয় জাবেদা শুধুমাত্র তখনই আমি লিখব যখন আমার ধারে পণ্য ক্রয় হবে। ধারে ক্রয় হইছে, শুধু ধারে ক্রয় হইলেই কিন্তু হবে না ভাইয়া, এখানেও কিন্তু টুইস্ট আছে। ধারে পণ্য ক্রয় হইতে হবে। ধারে যদি পণ্য ক্রয় হয়, ক্রয় জাবেদা, আমি এদিক ওদিক আর তাকাবো না। ধারে পণ্য বিক্রি হইছে, আমি বিক্রয় জাবেদা, আমি আর ডাইনে বামে তাকাবো না। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত আসছে, আমি ক্রয় ফেরত জাবেদায় লিখে ফেলবো, আমি ডাইনে বামে কোথাও তাকাবো না। ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, আমিও গিয়ে ডাইনে বামে কোথাও তাকাবো না, আমি লিখে ফেলবো। নগদ আন্তঃপ্রবাহ মানে কি? নগদ টাকা আন্তঃপ্রবাহ মানে আনতে বা ভিতরের দিকে আসছে, আমরা নগদ টাকা পাইছি। যে কোনো প্রকার নগদ টাকা সম্পর্কিত লেনদেন হইলেই আমি নগদ আন্তঃপ্রবাহের মধ্যে লিখে ফেলবো। নগদ বহিঃপ্রবাহ কি? যে কোনো মূল্যে যে কোনো জায়গায় নগদ টাকা চলে গেলেই, বহিঃপ্রবাহ বাইরের দিকে চলে গেলেই আমি কোন জাবেদায় লিখবো? নগদ প্রদান জাবেদায় লিখব। আমি এই অধ্যায় জুড়ে শুধুমাত্র এই বিশেষ জাবেদা নিয়ে আমাদের টোটাল কাজ, এবং এগুলো আমি আপনাদেরকে এক বাক্যে এখানে বুঝিয়ে দিয়েছি। এর বাহিরে আপনাদের আর বোঝার তেমন কিছু নাই। সো আমরা এবার একটু বাট্টা নিয়ে কথা বলি। ঠিক আছে, আমরা এবার কি নিয়ে কথা বলবো? এবার আমরা বাট্টা নিয়ে কথা বলবো। মূলত বাট্টা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা।
সো আমরা কারবারি বারটা একটু সাইডে রাখি, কারবারি বারটা একটু ঝামেলা, কারবারি বারটা নিয়ে একটু পরে কথা বলবো। আমরা একটু নগদ বারটা নিয়ে কথা বলি। নগদ বারটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা, একটা হচ্ছে প্রদত্ত বার্তা। আপনাদের যদি ডিটেলস কিছু জানতে না চান আমি দুইটা কথা বলে দিব, মনে রাখবেন। কারবারি বার্তা নিয়ে ফার্স্টে লিখি। 1 নাম্বার, কারবারি বার্তা কোনো প্রকার লেনদেন নয়, কোনো প্রকার লেনদেন নয়। কারবারি বার্তা কি নয়? কোনো প্রকার লেনদেন নয়। 2 নাম্বার কি? এটার জন্য কোনো প্রকার জাবেদা দিতে হয় না, জাবেদা দিতে হয় না। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে টাকার পরিমাণ সরাসরি বাদ দেওয়া হয়, সরাসরি বাদ দেওয়া হয়। আর 4 নাম্বারটা কি জানেন? 4 নাম্বারটা হচ্ছে যে আমার শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, নগদে ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেই মূলত আমার এই কারবারি বার্তা প্রদান করা হয়। তাহলে খুব সিম্পল কথা, কারবারি বার্তা নিয়ে আমি 4টা কথা বললাম। 1, এটা কোনো প্রকার লেনদেন না, এটা মাথায় রাখতে হবে, কিন্তু নগদ বার্তা লেনদেন। 2, এর জন্য কোনো জাবেদা দিতে হয় না। যেহেতু ভাইয়া লেনদেনই না, সেহেতু আমি কোনো প্রকার জাবেদা আমি এখানে দিব না। জাবেদা আমি কখন দিব? যখন আমার লেনদেন হইতো। যেহেতু কোনো প্রকার লেনদেন না, আমি এর জন্য কোনো জাবেদা দিচ্ছি না। 3 নম্বর কথা, টাকার পরিমাণ সরাসরি বাদ দেওয়া হয়। তার মানে আমি কোনো প্রকার ওই যে ভুগিচুগি বুঝাবো না। আমার এই 100 টাকায় মনে করেন 10% কারবারি বার্তা, তাহলে 100 টাকা 10% কত? 10 টাকা। তাহলে আমি 100 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে সরাসরি টাকাটা দেখাবো, আমি আলাদা কোনো হিসাব দেখাবো না। আমি ওই 100 টাকার 10% কারবারি যেহেতু বার্তা, তাহলে আমি 100 টাকা থেকে 10% বার্তাটা সরাসরি বাদ দিয়ে 90 টাকাটা আমি দেখাবো, আমি আর কোনো ঝামেলায় যাব না। 4 নম্বর হচ্ছে নগদে। ইউজুয়ালি মনে রাখবেন কারবারি বার্তা দেওয়াই হয় নগদে পণ্য ক্রয় বিক্রয় করার সময়। তাহলে এবার আমি এখানে 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যদি কারবারি বার্তা নগদে ক্রয় বিক্রয় করার সময় দেওয়া হয়, তাহলে নগদ বার্তা দেওয়া হয় ধারে ক্রয় বিক্রয় করার সময়। নগদ বার্তা কখন দেওয়া হয়? ধারে ক্রয় বিক্রয়ের সময় আমার নগদ বার্তা ঘ্যাঞ্জামটা আছে। এছাড়া আমার নগদ বার্তা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে নগদ বার্তা কখন ইউজ করি? ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময়। কারবারি বার্তা কখন ইউজ করি? নগদে পণ্য ক্রয় বিক্রয় করার সময়। এবার আসতেছি হচ্ছে প্রাপ্ত বার্তা। নগদ বার্তা 2টা প্রকারভেদ আছে, সিম্পলি শেষ করে দিই। প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা। নাম শুনলে কি মনে যায়? প্রাপ্ত বার্তা তার মানে বার্তা পাইছি, আর প্রদত্ত বার্তা মানে কি? বার্তা দিছি, এটা আমার কাছ থেকে গেছে। সো প্রাপ্ত বার্তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আমার কাছে ক্রেডিট, আর প্রদত্ত বার্তা 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আমার কাছে ডেবিট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই জায়গায় যে প্রাপ্ত বার্তা কি আমার কাছে এক প্রকার আয়, আমি বার্তাটা পাইছি, আমার টাকাটা এক্সট্রা পেয়ে গেছি, আমার বার্তাটা আর টাকাটা ব্যবসা থেকে চলে যাচ্ছে না, এটা আমার কাছে এক প্রকার আয়। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে ক্রেডিট দেখাচ্ছি। প্রদত্ত বার্তা কি? সাধারণত আমি যখন কাউকে টাকা পরিশোধ করতে, যখন কারোর কাছ থেকে টাকা নিতে যাব, যে আমার আমি দেনাদার এর কাছ থেকে টাকা নিতে যাচ্ছি, সো আমি দেনাদারকে আমি কিছু টাকা বার্তা দিয়ে তার কাছ থেকে টাকাটা উসুল করব। তাহলে কি সে আমাকে টাকা কিছু কম দিচ্ছে, তাকে বার্তা দিছি, প্রদত্ত বার্তা। তো এই যে টাকা কম দিচ্ছে আমাকে, এর কারণে কি হচ্ছে? এই টাকাটা আমার কাছে এক প্রকার ব্যয়, একটা ভর্তুকি টাইপ, ওয়ান কাইন্ড অফ, যে টাকাটা আমি কম পাইছি। সো দ্যাট ইজ ওয়াই এটা আমার কাছে ডেবিট। আর প্রাপ্ত বার্তা কখন ইউজ করা হয় জানেন? ইউজুয়ালি পাওনাদার আপনাদের এখন প্রযোজ্য না, আপনারা বড় হয়েছেন, আপনাদের প্রদেয় হিসাব লিখতে হবে, সাধারণত প্রদেয় হিসাবের সময়। আর আমরা প্রদত্ত বার্তা কখন দিই জানেন? প্রদত্ত বার্তা দিই আমরা সাধারণত প্রাপ্য হিসাবের সময়, প্রাপ্য হিসাবের সময়। আমাদের এন্ড অফ ডিসকাশন। প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা দুইটাই আলোচনা করা হয়েছে। প্রাপ্ত বার্তা আমার কাছে এক প্রকার আয়, দ্যাট ইজ বাই ডেবিট। প্রদত্ত বার্তা আমার কাছে এক প্রকার ব্যয়, কারণ টাকাটা আমার কাছ থেকে চলে গেছে, আমি তার কাছ থেকে কম টাকা পাইছি, এটা আমাকে ভর্তুকি দিতে হচ্ছে, দ্যাট ইজ বাই এটা আমার কাছে এক প্রকার ডেবিট। প্রাপ্ত বার্তা আমি কেন প্রদেয় হিসাব লিখলাম? যে আমি ইউজুয়ালি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করতে যাব, তখন পাওনাদার আমাকে টাকা বার্তা দিছে, আমি বার্তা পাইছি পাওনাদারের কাছ থেকে, দ্যাট ইজ ভাই এটা আমার কাছে প্রাপ্ত বার্তা। তো পাওনাদার নিষ্পত্তিতে প্রাপ্ত বার্তা ব্যবহার করা হয়। আর প্রদত্ত বার্তা কি? দেনাদারের কাছ থেকে যখন আমি টাকা উসুল করতে যাব, তখন দেনাদারকে যে ছাড়টা দিচ্ছি
এটাই হচ্ছে আমার কাছে প্রদত্ত বার্তা। সো এটা হচ্ছে মূলত ধারে ক্রয় বিক্রয় করার সময় করা হয়, এবং এটা কোনো প্রকার লেনদেন কিনা সেটা আসলে বড় কথা না, মূলত এটার জন্য আসলে ওভাবে আমরা কিছু জাবেদা দিতে হয়, এটার জন্য আমাদের জাবেদা দিতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে বার্তা, হোক কারবারি বার্তা হোক নগদ বার্তা, বার্তা মনে রাখবেন বার্তা কোনো প্রকার নগদ লেনদেন না, বার্তা কোনো প্রকার নগদ লেনদেন নয়। তার মানে বার্তা হচ্ছে অনগদ লেনদেন, আমি নগদে করবো বার্তা পাই না। ঠিক আছে, এমন হয় কেউ যে আচ্ছা আমি তোমার 10 টাকা দিছি, আচ্ছা এখান থেকে এবার আমাকে 2 টাকা ফেরত দাও, তুমি 2 টাকা আমি তোমার বার্তা দিছি, এরকম কি হয়? না, আমি 2 টাকা কম রেখে 8 টাকা দিই। সো এটা আমার কাছে অলওয়েজ অনগদ বার্তা। ঠিক আছে, আমার কাছে এটা মনে রাখতে হবে, অনগদ লেনদেন, এটা আমার কাছে কোনো প্রকার নগদ লেনদেন না। আশা করি আপনাদের কাছে বার্তা হিসাবটাও ইনশাল্লাহ ক্লিয়ার। এবার আসবো হচ্ছে উত্তোলন নিয়ে কথা বললে। সো উত্তোলন নিয়ে যদি আমি একটু কথা বলি, উত্তোলন হচ্ছে মালিক ব্যক্তিগত, উত্তোলনটা কি দেখেন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কোনো সম্পদ গ্রহণ করলে, মালিক ব্যবসা হতে কোনো সম্পদ গ্রহণ করলে অথবা মালিকের ব্যক্তিগত তহবিল খরচ ব্যবসা হতে পরিশোধ করা হলে, তার মানে এক কথায় ব্যবসায়ের কোনো জিনিস, এক কথায় ব্যবসায়ের কোনো জিনিস আমি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতেছি। উত্তোলনটা কখন? যে আমি ব্যবসায় কোনো জিনিস মালিকের যখন ব্যক্তিগত প্রয়োজনে আমি ব্যবহার করতেছি, সেটাই হচ্ছে মূলত আমার উত্তোলনের উদাহরণ, সেটা কি তখন আমার উত্তোলন হিসাবে লিখতে হয়। মূলত মনে রাখবেন আমরা উত্তোলন কখন লিখি জানেন? মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে, কোনো লেনদেন ঘটায় বা উত্তোলন করে, তখন আমি উত্তোলন হিসাব লিখি, তখন আমি উত্তোলন হিসাব লিখব। তার মানে উত্তোলন হিসাব আমি কখন লিখব? উত্তোলন হিসাব আমি তখনই লিখব যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো কিছু গ্যাঞ্জাম করে। ঠিক আছে, মালিক যদি মনে করেন ব্যবসায় প্রয়োজনে ব্যবসায় কোনো সম্পত্তি ইউজ করছে, আমরা তখন উত্তোলন লিখবো না। কিন্তু আজকে মালিকের ছেলের স্কুলে বেতন ব্যবসা থেকে দেওয়া হয়েছে, এটা উত্তোলন লিখবো। আজকে মালিকের পেট্রোলের খরচ ব্যবসা হতে দেওয়া হয়েছে, এখানে উত্তোলন লিখবো। আজকে মালিক মনে করেন পার্টি করতে কক্সবাজার ঘুরতে যাচ্ছে, সেটা আমি উত্তোলন হিসাবে লিখবো। অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ওয়ার্ডটা উল্লেখ থাকলে আমি উত্তোলন লিখবো, এই ছাড়া আমি কোনোভাবেই উত্তোলন লিখা সম্ভব না। এটার জন্যই বলা হয়েছে যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে, আবার মাইন্ড দ্য ওয়ার্ড ভেরি কেয়ারফুলি, ব্যক্তিগত প্রয়োজনে এই ওয়ার্ডটা উল্লেখ থাকলে আল্লাহু আকবার, তাইলে আমরা এমনি লিখবো। কিন্তু আমার যদি ব্যক্তিগত প্রয়োজনে উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমি ভুলেও কখনো উত্তোলন হিসাবটা লিখবো না। তাই আমি ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো উত্তোলন করি বা ব্যবসা যদি খরচ করা হয়, এই ওয়ার্ড দুটো উল্লেখ থাকলেই আমরা সেটা উত্তোলন হিসাব লিখবো। তাহলে ইউজুয়ালি উত্তোলন হিসাব আমাদের কাছে কি হচ্ছে? উত্তোলন হিসাব আমার কাছে ডেবিট হইতেছে। উত্তোলন হিসাব আমার কাছে কি হচ্ছে? ডেবিট হচ্ছে। তাহলে ক্রেডিট হবে কোনগুলা? উত্তোলন যদি আমার কাছে ডেবিট হয়, উত্তোলন যদি ডেবিট হইলে ক্রেডিট হবে কোনগুলা? 1 নম্বর হবে হচ্ছে নগদ টাকায় যদি উত্তোলন করে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যদি আজকে ব্যাংক থেকে উত্তোলন করলে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি পণ্য উত্তোলন করে বা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। যদি আজকে আমার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, বিক্রয় মূল্য উল্লেখ আছে, এখানে ক্রয় মূল্য উল্লেখ ছিল, এখানে বিক্রয় মূল্য উল্লেখ করে দিছে, তাহলে আমার বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে উত্তোলন যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে করে, উত্তোলন হিসাব আমি ডেবিটে লিখবই। তাহলে ক্রেডিটে আমি কি লিখবো? তাহলে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে আমার ক্রেডিট কিন্তু লেনদেনগুলো এগুলো সব। যদি আমার ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমার পণ্য উত্তোলন করে অথবা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে কি হবে?
বিক্রয় উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলনে নিয়ে এই সমস্যাটা সবারই বাধে যে ভাইয়া উত্তোলন আমরা কিভাবে করব। এক কথায় উত্তোলন আমরা এইভাবেই করব যে ভাইয়া আমরা ইউজুয়ালি যদি আমাদের মালিকের ব্যক্তিগত প্রয়োজন ওয়ার্ডটা উল্লেখ থাকে তাহলেই উত্তোলন লিখব। যদি ব্যক্তিগত প্রয়োজনে ওয়ার্ডটা উল্লেখ নাই, ব্যবসায় প্রয়োজন উত্তোলন, ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আমার এখানে উত্তোলন ওয়ার্ডটা কিন্তু আসবে না। আমি আশা করি আপনারা এই জায়গাটা সবাই ক্লিয়ার। সবাই এইটুকু ইনশাল্লাহ উত্তোলন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা বাঁধবে না।